হচ্ছে মোবাইল থেকে ক্লাস নিতে হবে, আর হচ্ছে আমি তোমাদেরকে ল্যাপটপে স্ক্রিন শেয়ার করে কিছু লিখে দিব আর কি। তোমার ল্যাপটপ মানে তোমরা একসাথে আমি স্টার্ট করেছি ল্যাপটপেও আর মোবাইলেও। ল্যাপটপে কেন যেন কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আজকে আমরা হচ্ছে অ্যাজোলস করবো। তোমরা কি স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছো? Yes, ma'am. আচ্ছা, তাহলে অ্যাজোলস হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, একটা হচ্ছে একটা গ্রুপ ইমিডাজোল আর একটা গ্রুপ হচ্ছে ট্রায়াজোল। আমি এখানে লিখে দিচ্ছি স্পেলিং গুলা, তোমরা লিখে নাও ক্লাসিফিকেশন, অ্যাজোলের ক্লাসিফিকেশন। এটা আমরা অ্যান্টিফাঙ্গাল ড্রাগের বাকি এটা পড়াচ্ছি আজকে। আচ্ছা, তাহলে অ্যাজোলস এর ক্লাসিফিকেশনটা লিখে ফেলো। ইমিডাজোল আর ট্রায়াজোল দুই রকমের অ্যাজোলস পাওয়া যায় ফাঙ্গাল ড্রাগের মধ্যে। হ্যাঁ, ইমিডাজোল গুলোর মধ্যে হচ্ছে তোমাদের ইমিডাজোল গুলোর মধ্যে কিটোকোনাজোল, মাইকোনাজোল, টর্টিমাজোল। আর ট্রায়াজোলস গুলোর মধ্যে হচ্ছে গ্লুকোনাজোল, ইট্রাকোনাজোল, কোরিকোনাজোল আর হচ্ছে কোসাপোনাজোল। এই চারটা, এগুলো হচ্ছে ট্রায়াজোল। এখন অ্যাজ এ হোল অ্যাজোলস গুলার মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে সেম। তারপর হচ্ছে ক্লিনিক্যাল ইউজ হচ্ছে একটা অ্যাজোলের এক এক রকম, কিছু স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি কমন থাকে, অ্যাডভার্স ইফেক্ট গুলা কিছু কিছু ক্ষেত্রে কমন থাকে। যেগুলা কমন আমি আগে ওগুলা বলবো। এরপর হচ্ছে পার্টিকুলার অ্যাজোলস এর মানে এক একটা ইন্ডিভিজুয়াল অ্যাজোলস এর হচ্ছে কিছু আলাদা যে প্রপার্টি বা আলাদা কথাবার্তা, সেগুলো আলাদা করে অল্প এক দুই লাইনে বলে দিই, মানে যেগুলো ইম্পর্টেন্ট কথা। এখানে একদম সবকিছু থরলি পড়ার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলো আমি বলবো, সেগুলো লিখে নিবা। তাহলে এখন যেটা বলতেছে যে মেকানিজম অফ অ্যাকশন, অ্যাজোলস গুলার মেকানিজম অফ অ্যাকশন এক। লিখো সবাই মেকানিজম অফ অ্যাকশন বা ফার্মাকোডাইনামিক্স।
দেখো azoles inhibit fungal cytochrome P450 enzyme. azoles গুলো ইনহিবিট করে হচ্ছে ফাঙ্গাল সাইটোক্রোম P450 এনজাইমকে। azoles inhibit fungal cytochrome P450 enzymes. অ্যারো দিয়ে নিচে লিখো রিডাকশন অফ আর্গোস্টেরল সিনথেসিস। রিডাকশন অফ আর্গোস্টেরল সিনথেসিস ইন ফাঙ্গাল সেল মেমব্রেন। Reduction of ergosterol synthesis in fungal cell membrane. তারপর অ্যারো দিয়ে লিখো does produce antifungal activity. Does produce antifungal activity. আচ্ছা এখন এখানে তোমাদেরকে কোশ্চেন করতে পারবে, তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে মানুষের শরীরেও তো সাইটোক্রোম P450 এনজাইম থাকে তাই না? তোমরা তো অলরেডি মেটাবলিজমে পড়ে আসছো যে হেপাটিক মেটাবলিজমে কি হয়, সাইটোক্রোম P450 এনজাইম গুলা কি করে, মানে এটাই হচ্ছে হেপাটিক মাইক্রোসোমাল এনজাইম, এগুলাই হচ্ছে মেটাবলিজম করে। তো এখন ফাঙ্গাসেও সাইটোক্রোম P450 আছে, আবার হিউম্যানেও সাইটোক্রোম P450 আছে তাই না? তাহলে ফাঙ্গাস গুলা কেন হিউম্যান সাইটোক্রোম P450 কে ইনহিবিট করছে না, তাই না? তাহলে হিউম্যান সাইটোক্রোম P450 কেও তো ইনহিবিট করে দেওয়ার কথা, তাহলে কেন করে না? কারণ হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি। সিলেক্টিভ টক্সিসিটি কে তোমাদেরকে ইন্ট্রোডাকশনে পড়িয়েছেন স্যার? নো ম্যাম। আচ্ছা সিলেক্টিভ টক্সিসিটি জিনিসটা খুব ইম্পর্টেন্ট, লিখে নাও। সিলেক্টিভ টক্সিসিটি একটা আলাদা করে স্টার মার্ক দিয়ে একটা ছোট করে লিখো, সিলেক্টিভ টক্সিসিটি জিনিসটা কি। এটা শুধুমাত্র ফাঙ্গাসের জন্য, মানে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগের জন্য না, এটা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগের জন্য, তাই না? এখন মানুষের শরীরেও তো হচ্ছে যে থাকে, সবগুলা যে সেলগুলা থাকে সেলগুলোর মধ্যে কি থাকে, একটা মেমব্রেন থাকে, হ্যাঁ সেল মেমব্রেন থাকে। তো অ্যান্টিবায়োটিক গুলা কেন মানুষের শরীরের যে মেমব্রেন গুলা বা মানুষের শরীরের স্ট্রাকচার গুলাকে ইয়ে না করে, ইনভলভ না করে, কেন ব্যাকটেরিয়া গুলাকে হচ্ছে কিল করে, তাই না? এটা একটা কোশ্চেন। তো কেন এটা হচ্ছে সেই সিলেক্টিভ টক্সিসিটির জন্য, দিস ইজ ফর দ্য সিলেক্টিভ টক্সিসিটি। তাহলে সিলেক্টিভ টক্সিসিটি জিনিসটা কি? দিস ইজ এ স্পেসিফিক ability of the antibiotic or antifungal drugs, এই অ্যান্টিফাঙ্গাল ড্রাগে আছে বলে, হ্যাঁ, টু সিলেক্টিভলি ইনহিবিট অর কিল দা মাইক্রোঅর্গানিজমস। মানে ওরা হচ্ছে সিলেক্টিভলি কার এগেইনস্টে টক্সিক, শুধুমাত্র মাইক্রোঅর্গানিজমের এগেইনস্টে টক্সিক, এটাকে বলা হয় সিলেক্টিভ টক্সিসিটি। ওরা সিলেক্টিভলি টক্সিক হচ্ছে অনলি এগেইনস্ট মাইক্রোঅর্গানিজম, সিলেক্টিভ ভাবে শুধুমাত্র তাদেরকে সিলেক্ট করে 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 হচ্ছে তারা টক্সিসিটি প্রডিউস করে এবং কিল করে বা ইনহিবিট করে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে। তাহলে এটাই হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি, ওরা হিউম্যান সেলগুলোকে সিলেক্ট করে না। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি তাদের সিলেক্টিভ টক্সিসিটির প্রপার্টিটা না থাকতো তাহলে কি করতো, হিউম্যান সেলকেও কি করতো, কিল করে ফেলতো, তাই না? তাহলে এটা হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি। আচ্ছা তাহলে এই সিলেক্টিভ টক্সিসিটির জন্যই হচ্ছে এই যে ড্রাগস গুলা, অ্যাজোল ড্রাগস গুলা হ্যাভ গ্রেটার অ্যাফিনিটি ফর ফাঙ্গাস দেন, মানে ফাঙ্গাল সাইটোক্রোম P450 দেন দ্য হিউম্যান সাইটোক্রোম P450 এনজাইম। তাহলে এই সিলেক্টিভ টক্সিসিটির জন্যই হচ্ছে যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ বা অ্যাজোল গুলার হচ্ছে শুধুমাত্র ফাঙ্গাল সাইটোক্রোম P450 এর এগেইনস্টেই তার টক্সিসিটি প্রডিউস করে, তাদের প্রতি গ্রেটার অ্যাফিনিটি তাদের দেন ফর হিউম্যান সাইটোক্রোম P450 এনজাইম।
আচ্ছা, এই অ্যাজল গ্রুপগুলোর মধ্যে এখানে হচ্ছে বেশিরভাগই হেপাটিক এলিমিনেশন হয়। হ্যাঁ, হেপাটিক এলিমিনেশন বেশি হয়, যেমন হচ্ছে কিটোকোনাজোল, ইট্রাকোনাজোল, বরিকোনাজোল, পোসাকোনাজোল, এরা সবাই কি হেপাটিক এলিমিনেশন, লিখে রাখো। কিটোকোনাজোল, ইট্রাকোনাজোল, বরিকোনাজোল, পোসাকোনাজোল, এরা সবাই এক্সক্রিশন হয় হচ্ছে বাইল অথবা ফেসেস দিয়ে। আর যেটা ফ্লুকোনাজোল, ফ্লুকোনাজোলটা হচ্ছে রেনাল এক্সক্রিশন। ফ্লুকোনাজোল হচ্ছে রেনাল এক্সক্রিশন। আচ্ছা, তারপরে আসো হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি। কি বললাম? ফ্লুকোনাজোলটা হচ্ছে রেনাল এক্সক্রিশন। এবারের পয়েন্ট আসো অ্যান্টি ফাঙ্গাল স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি। Ma'am, ketoconazole, voriconazole কি টাইপ এক্সপ্রেশন? এগুলো হচ্ছে হেপাটিক এক্সক্রিশন। কিটোকোনাজোল, বরিকোনাজোল, তারপর হচ্ছে ফ্লুকোনাজোল, এগুলো যে সব, সরি ফ্লুকোনাজোল না, কিটোকোনাজোল, বরিকোনাজোল, পোসাকোনাজোল আর ইপ্রাকোনাজোল, এগুলো হচ্ছে হেপাটিক এক্সক্রিশন। আর হচ্ছে এটা হচ্ছে রেনাল এক্সক্রিশন, ফ্লুকোনাজোলটা। আচ্ছা, অ্যান্টি ফাঙ্গাল স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটির মধ্যে প্রথমে লিখো যে এ হচ্ছে ব্রড স্পেকট্রাম অফ ফাঙ্গাসকে এফেক্ট করতে পারে। ব্রড স্পেকট্রাম, অ্যাজোলস এর স্পেকট্রাম হচ্ছে ব্রড স্পেকট্রাম।
আচ্ছা, তাহলে এন্টিফাঙ্গাল স্পেকট্রাম হচ্ছে ব্রড স্পেকট্রাম, তাহলে এখানে লিখে দিলাম ক্যান্ডিডা স্পিসিস এর এগেইনস্টে কাজ করে। তারপর ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স, ব্লাস্টোমাইসিস, ককিডিওইডোমাইসিস, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, ডার্মাটোফাইটস আর অ্যাসপারজিলাস। তো এখানে একটা কথা লিখে রাখো যে অ্যাসপারজিলাস এর এগেইনস্টে পার্টিকুলারলি কারা কাজ করে, সবাই কাজ করে না। হ্যাঁ, ইট্রাকোনাজোল আর বরিকোনাজোল লিখো। ইট্রাকোনাজোল আর হচ্ছে বরিকোনাজোল। ইট্রাকোনাজোল আর বরিকোনাজোল হচ্ছে অ্যাসপারজিলাস এর এগেইনস্টে কাজ করে। আচ্ছা, তাহলে ইন্ডিকেশন গুলো কি হবে লিখো। ইন্ডিকেশন অফ অ্যাজোল, এই যে এতক্ষণ যা যা পড়লা অ্যান্টিফাঙ্গাল স্পেকট্রাম, এই যেগুলা দিয়ে যা যা হয় তার এগেইনস্টে অ্যাজোলটা কাজ করে। যেমন ক্যান্ডিডা দিয়ে কি হবে, ওরাল শ্বাস হবে, ওরোফ্যারিঞ্জিয়াল শ্বাস হয়। তারপর ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস লিখো। তারপর লিখো ব্লাস্টোমাইকোসিস। ককিডিওইডোমাইকোসিস, হিস্টোপ্লাজমোসিস। এখানে ককিডিওইডোমাইসিস লেখা, কিন্তু আমি যেটা লিখেছি ব্লাস্টোমাইসিস, ককিডিওইডোমাইসিস। আর এদের যে ইনফেকশন সেটা হবে কি মাইকোসিস, ব্লাস্টোমাইকোসিস, ককিডিওইডোমাইকোসিস, COSIS, এটা খেয়াল রেখো। তারপর হচ্ছে হিস্টোপ্লাজমোসিস, ডার্মাটোফাইটোসিস, অ্যাসপারজিলোসিস। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট কি হয়? What is the adverse effect? Azoles গ্রুপের মোস্ট রিলেটিভলি নন টক্সিক। প্রথম কথা হচ্ছে azoles গ্রুপ গুলো হচ্ছে রিলেটিভলি নন টক্সিক। তো এদের মেইন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে জিআইটি আপসেট, মানে অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, ডায়রিয়া, এগুলো যখন সিস্টেমিক ইউজ করবা তখন। আবার টপিক্যাল ইউজে কিন্তু জিআইটি আপসেট হয় না। ম্যাম ইন্ডিকেশনটা একবার বলেন। জিআইটি আপসেট এরা রিলেটিভলি নন টক্সিক। হ্যাঁ, আর এদের কিছু অ্যাডভার্স ইফেক্ট হয়। হ্যাঁ, ইন্ডিকেশন গুলো। ইন্ডিকেশন আচ্ছা লিখো। ক্যান্ডিডা ইনফেকশন যেমন ওরোফ্যারিঞ্জিয়াল শ্বাস, ওরোফ্যারিঞ্জিয়াল শ্বাস, THRUSH শ্বাস। দেখবো অনেক সময় খেয়াল করবা যে কি হয়, মুখের ভিতরে জিহ্বায় বা হচ্ছে যে ইয়েতে চিকে অথবা ভিতরের দিকে অনেকগুলোর সাথে 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 ইয়ে উঠে যায়, ছোপ হয়, ওগুলো হচ্ছে ক্যান্ডিডা ইনফেকশন। ওরোফ্যারিঞ্জিয়াল শ্বাস। তারপর ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, মানে ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স দিয়ে হয় হচ্ছে মেনিনজাইটিস। তাহলে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। তারপর দেখো 3 নম্বর এন্টিফাঙ্গাল স্পেকট্রামের মধ্যে আমি লিখছিলাম কি ব্লাস্টোমাইসিস, তাই না? ব্লাস্টোমাইসিস হচ্ছে ফাঙ্গাসের নাম, আর এই ফাঙ্গাস দিয়ে যে ইনফেকশন হয় সেটাকে আমরা বলি মাইকোসিস। ঠিক আছে, মাইকোসিস, MYCOSIS, মাইকোসিস। তাহলে হচ্ছে ব্লাস্টোমাইসিস দিয়ে যে ইনফেকশন হয় সেটার নাম হচ্ছে ব্লাস্টোমাইকোসিস। দেখো, ব্লাস্টোমাইকোসিস।
এই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি ইন্ডিকেশন গুলো লিখে দিয়েছি, দেখো এখান থেকে তুলে ম্যাম। ফেলো। ক্লোরোফ্যারিঞ্জিয়াল শ্বাস বানান হয়েছে, দেখো ঠিক করছি। আচ্ছা এবার আসো হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। প্রথমে যেটা বললাম অ্যাজোলস আর রিলেটিভলি নন টক্সিক, মানে এদের টক্সিসিটি অত বেশি না। যেগুলা টক্সিসিটি বেশি করে সেগুলো আমরা সিস্টেমিক্যালি দেই না, সেগুলো আমরা টপিক্যালি দিই। যেমন কিটোকোনাজল, এদের মধ্যে কিটোকোনাজলটা একটু টক্সিক বেশি, যেটা হচ্ছে লিভার এনজাইমকে ইলিভেট করে বা হেপাটাইটিস করে, কিন্তু সেজন্য আমরা কিটোকোনাজলটা কি করি টপিক্যালি দেই বেশিরভাগ সময়, নট সিস্টেমিক্যালি। তো কিটোকোনাজলটা দেখবা অনেক সময় অনেকের কি থাকে সেবোরিক ডার্মাটাইটিস থাকে, অথবা হচ্ছে যে ওই যে ইয়ে থাকে কি নাম যেন টিনিয়া কর্পোরিস, মানে হচ্ছে হেডে যেই মাথায় যেই ফাঙ্গাল ইনফেকশন গুলো হয়, দেখবা চুলে অনেক খুশকি হচ্ছে, চুল পড়ে যাচ্ছে। তো এইসব যদি সেটা ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয় সেক্ষেত্রে দেখা যায় অনেকে প্রেসক্রাইব করে কিটোকোনাজল শ্যাম্পু। তোমরা বাজারে দেখবা কিটোকোনাজলের শ্যাম্পু পাওয়া যায় ভিন্ন নামে। তো এটা হচ্ছে ওই ফ্যান্টি ফাঙ্গালের জন্য আমরা টপিক্যালি দেই। হ্যাঁ, তো এদের মেইন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কি জিআইটি আপসেট, যেমন অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলো। হ্যাঁ, আর আরেকটা সেকেন্ড কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে অ্যাবনরমালিটিস ইন লিভার এনজাইম, মানে লিভার এনজাইম গুলো দেখা যায় এলিভেট হয়ে যায় এগুলো ইউজ করলে। পার্টিকুলারলি যদি আমরা সিস্টেমিক ইউজ করি তাহলে হয়, কিন্তু টপিক্যাল ইউজ করলে অত বেশি হেপাটিক এনজাইম এলিভেটেড হয় না। আচ্ছা, আর রেয়ারলি হচ্ছে হেপাটাইটিস করতে পারে, রেয়ারলি দে ক্যান কজ হেপাটাইটিস। আচ্ছা, এবার আমরা কিটোকোনাজল সম্পর্কে এক দুই লাইন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখবো। এই কিটোকোনাজলটা হচ্ছে ম্যামেলিয়ান, মানে মানুষের যে সাইটোক্রোম P450 এটাকে ইনহিবিট করতে পারে। ম্যামেলিয়ান সাইটোক্রোম P450 কে ইনহিবিট করতে পারে, মানে সাইটোক্রোম P450 যে এনজাইমটা ম্যামেলিয়ান সেটাকে ইনহিবিট করতে পারে হচ্ছে কিটোকোনাজল। এই জন্য হচ্ছে মানে এটা সিলেক্টিভ, যেটা লেস সিলেক্টিভ ফর ফাঙ্গাল P450 নিউয়ার যে ড্রাগগুলো এগুলো থেকে। এই জন্য এটাকে দেখা যায় যে আমরা সিস্টেমিক্যালি ইউজ করি না, এটাকে আমরা টপিক্যালি ইউজ করি। একটু আগে যেটা বললাম টপিক্যালি আমরা এটাকে ইউজ করি। এবার আসো ফ্লুকোনাজল। ফ্লুকোনাজলটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কিটোকোনাজল আর ফ্লুকোনাজল এগুলো যদি আসে শর্ট নোট, তাহলে ওই যে মেকানিজম অফ অ্যাকশন যেটা বলেছি, মেকানিজম অফ অ্যাকশন ওটা লিখবা। আর হচ্ছে অ্যান্টিফাঙ্গাল স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি যেটা আছে সেটা লিখবা। এদের হচ্ছে যে ফার্মাকোকাইনেটিক্স অল্প একটু লিখবা, ফার্মাকোকাইনেটিক্স অত বেশি ইম্পর্টেন্ট না শর্ট নোটের জন্য। আর হচ্ছে যেটা ক্লিনিক্যাল ইউজটা লিখবা, আর হচ্ছে অ্যাডভার্স ইফেক্টটা লিখে দিবা। কিটোকোনাজল আর ফ্লুকোনাজল স্টার মার্ক দিয়ে রাখো, এগুলো হচ্ছে শর্ট নোট আসতে পারে। আর একদিন যেটা পড়েছি অ্যাম্ফোটেরিসিন বি, ওইটাও শর্ট নোট আসতে পারে। আমি তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ থেকে, সেগুলোই শুধু বেছে বেছে পড়াবো। আচ্ছা, ফ্লুকোনাজল কি? ফ্লুকোনাজলের হচ্ছে হাই ডিগ্রি অফ ওয়াটার সলিবিলিটি, মানে হচ্ছে এরা প্রথমে কয়েকটা পয়েন্ট লিখো, হাইলি ওয়াটার সলিবল। ফ্লুকোনাজল হচ্ছে হাইলি ওয়াটার সলিবল। গুড সিএসএফ পেনিট্রেশন, মানে হচ্ছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি বলবা এটা? সিএসএফ পেনিট্রেট করতে পারে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কে পেনিট্রেট করে যেতে পারে। গুড সিএসএফ পেনিট্রেশন। Bioavailability is high. Oral bioavailability is high.
Overall bioavailability is high. তারপর লিখো ড্রাগ ইন্টারাকশনস আর লেস। ড্রাগ ইন্টারাকশন কেন লেস? ওই যে যেটা বললাম একটু আগে যে কিটোকোনাজল কি করে, হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমকে ইনহিবিট করে, তার মানে তার ড্রাগ ইন্টারাকশন আছে, তাই না? কিন্তু ফ্লুকোনাজলটা হচ্ছে যে হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমকে তেমন ইনহিবিট করে না, মানে এটার উপর হচ্ছে যে লেস, খুবই লেস ইফেক্ট, এই জন্য এর ড্রাগ ইন্টারাকশনও কম। এই জন্য এর ড্রাগ ইন্টারাকশনও কম। ম্যাম ড্রাগ ইন্টারেকশন কেন কম বলেছেন? ড্রাগ ইন্টারাকশন কেন হয়? যখন হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমকে ইনহিবিট করে, অথবা কি একটা কিছু এনজাইম ইনডিউসার থাকে আর কিছু এনজাইম ইনহিবিটর থাকে। এনজাইম ইনডিউসার হলে কি করবে? অন্য ড্রাগের মেটাবলিজম বাড়িয়ে দিবে আর তাদের কি অ্যাক্টিভিটি বা ইফেক্ট কমিয়ে দিবে। আর যদি হেপাটিক এনজাইমকে ইনহিবিট করে তাহলে কি হবে? কোন একটা ড্রাগ যদি হেপাটিক এনজাইমকে ইনহিবিট করে, সাপোজ কিটোকোনাজল, তুমি যদি এটা আরেকটা ওষুধের সাথে দাও তাহলে ওই ওষুধটার মেটাবলিজমটা কি করবে? কমিয়ে দিবে, তাই না? মানে সে হেপাটিক এনজাইমকে ইনহিবিট করে দিচ্ছে, তাহলে হেপাটিক এনজাইম দিয়ে ওই ওষুধটার মেটাবলিজমটা কমিয়ে দিবে। তাহলে ওই ওষুধটার মেটাবলিজম যদি কমিয়ে দেয় তাহলে ওই ওষুধটা বডিতে বেশি বেশি থেকে যাচ্ছে, মেটাবলিজম হচ্ছে না, বা মেটাবলিজম হয়ে যে এক্সক্রিশন হয় সেটা হচ্ছে না, তাহলে বডিতে বেশি বেশি থেকে যাচ্ছে, সেই জন্য ওটার তখন টক্সিক এফেক্ট প্রডিউস হবে আরেকটা ওষুধের। তাহলে কি এটা ড্রাগ ইন্টারাকশন না? দুইটা ড্রাগ যখন একসাথে দিবা, একটা যদি হেপাটিক এনজাইমকে ইনহিবিট করে বা ইনডিউস করে তাহলে কি হবে? দুইটা ড্রাগের মধ্যে ইন্টারাকশন হবে, আইদার পটেনসিয়েশন হবে অথবা কি ইনহিবিশন, মানে সিনার্জিজম হবে অথবা অ্যান্টাগনিজম হবে। তাহলে তাহলে হচ্ছে ফ্লুকোনাজলের হচ্ছে এই ড্রাগ ইন্টারাকশনটা ভেরি লেস, ওদের ড্রাগ ইন্টারাকশন পটেনশিয়ালটা হচ্ছে খুবই লেস। আচ্ছা, এটার হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টলারেন্সটাও ভালো, ঠিক আছে? তার মানে এটা আমরা কতগুলো অ্যাডভান্টেজ পাচ্ছি। একটা হচ্ছে ফিওর হেপাটিক এনজাইম ইন্টারাকশন, মানে হচ্ছে এরা হেপাটিক এনজাইমকে ইনহিবিট তেমন করে না, খুব কম। আর বেটার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টলারেন্স, মানে হচ্ছে এরা জিআইটি আপসেটটাও কম করবে। তাহলে এই পয়েন্টগুলো নোট ডাউন করে নাও। এক হচ্ছে ফিওর হেপাটিক এনজাইম ইন্টারাকশন, মানে হচ্ছে লেস ইফেক্ট অন হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম। আর একটা হচ্ছে বেটার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টলারেন্স, মানে হচ্ছে জিআইটি আপসেটটা কম করবে। আরেকটা পয়েন্ট দেখো, ফ্লুকোনাজল হ্যাজ দ্য ওয়াইডেস্ট থেরাপিউটিক ইন্ডেক্স অফ দ্য অ্যাজোলস, মানে এটা সবচেয়ে মিনিমালি টক্সিক একটা ড্রাগ, লেস টক্সিক একটা ড্রাগ বাকি অ্যাজোল গুলার মধ্যে, ঠিক আছে? সেজন্য আমরা এটা কি অনেক হাই ডোজে পেশেন্টকে দিতে পারি, অনেক হাই ডোজেও পেশেন্টকে দিতে পারি। আচ্ছা, তাহলে ইউজ কি ইউজের মধ্যে লিখতে পারবা যে এটা যেহেতু অনেক আমরা হাই ডোজে দিতে পারি, তাহলে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, যেটা একটু আগে বললাম যে সব অ্যাজোলস গুলোর ইউজের মধ্যে এটা আমরা ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস এর পেশেন্ট গুলো কি একটু সিভিয়ার হয়ে যায়, তাহলে তাদেরকে আমরা দিতে পারি, খারাপ হয়ে যায় এইসব পেশেন্টকে, সেজন্য আমরা দিতে পারি। এছাড়া মিউকোকিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস এর ক্ষেত্রে আমরা দিতে পারি, মানে কক্সিডিওইডোমাইকোসিস, এখানে যা যা ইন্ডিকেশন তোমাদেরকে দিয়েছি সবগুলোতে আমরা দিতে পারবো ফ্লুকোনাজল, এক্সেপ্ট অ্যাসপারজিলোসিস, কারণ আমি বলেছিলাম কি অ্যাসপারজিলোসিস ইট্রাকোনাজল আর বরিকোনাজল ইউজ করা যায়, ঠিক আছে? ওগুলা কাজ করে অ্যাসপারজিলোসিস এর এগেইনস্টে। আচ্ছা, অ্যাজোলস আমরা এটুকুই করবো।
আচ্ছা, কিছু টপিক্যাল অ্যাজোলের কথা কিছু বলে নি, অল্প কিছু টপিক্যাল অ্যাজোল লিখো। টপিক্যাল অ্যাজোলস যেগুলো আমরা টপিক্যাল দিব, টু মোস্ট কমনলি ইউজ করা হয় দুইটা অ্যাজোল। কি কি? একটা লিখো ক্লট্রিমাজোল আর হচ্ছে মাইকোনাজোল। টপিক্যাল অ্যাজোলস এর মধ্যে আমরা মোস্ট কমনলি ইউজ করি হচ্ছে ক্লট্রিমাজোল আর হচ্ছে মাইকোনাজোল। তাহলে ক্লট্রিমাজোল, মাইকোনাজোল এগুলো কি জন্য? ওরাল শ্বাস, মানে যে যে জিহ্বাতে শ্বাস হয় সেটার জন্য আমরা ইউজ করি ওরাল শ্বাস। তারপর ভালভোভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, ভালভোভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস টপিক্যাল অ্যাজোলের ইন্ডিকেশন বলছি আমরা। টপিক্যালি যেগুলো অয়েন্টমেন্ট বা ক্রিম ফর্মে পাওয়া যায় সেগুলো কমনলি আমরা ইউজ করি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্লট্রিমাজোল আর হচ্ছে মাইকোনাজোল। তো এরা কোথায় কোথায় ইউজ করে? এদেরকে আমি বললাম প্রথমে ওরাল শ্বাস, তারপরে নাম্বার 2 বললাম হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, ভালভোভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস। আচ্ছা, তাহলে দেখো এদেরকে ইউজ করা হয়েছে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম। হ্যাঁ,